হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ নিয়ে। তো যে বিদ্রোহটি আজকে আমি বই থেকেই পড়াচ্ছি, তো যে বিদ্রোহটা নিয়ে প্রথম আমি শুরু করব সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কেন শুরু হয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহের চরিত্র কী, এটাই আমাদের আর বিদ্রোহের ফলাফল এবং গুরুত্ব, এই কোশ্চেনগুলোই মোটামুটি এখান থেকে আসে। তাই সেজন্য বই থেকে আমি আজকে তোমাদেরকে কিছুটা পড়িয়ে দিচ্ছি। সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সরল প্রকৃতির কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর, পালামু অঞ্চলের গভীর বনভূমিতে এরা বসবাস করত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে কৃষিকাজ করত। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে এই অঞ্চল কোম্পানির রাজস্বের অধীনে আসে, যার ফলে সাঁওতালরা ওই অঞ্চল ত্যাগ করে রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশের বনভূমি পরিষ্কার করে সেখানে বসবাস ও কৃষিকাজ করতে শুরু করে। এই অঞ্চলকে তারা নাম দেয় দামিনিকো বা পাহাড়ের প্রান্ত দেশ। এই অঞ্চলে তারা জমিদার ও সরকারি কর্মচারীদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। নানাভাবে জমিদার ও সরকার সরলপান দরিদ্র সাঁওতালদের শোষণ করতে শুরু করে। সাঁওতালরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জঙ্গলাকীর্ণ পাথুরে জমিকে আবাদি জমিতে পরিণত করত, কিন্তু নতুন ভূমি ব্যবস্থায় সে জমির ওপর খাজনা ধার্য করা হয়। খাজনার হার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া তাদের মধ্যে তীব্র বিক্ষোভের সঞ্চার হয়। দ্বিতীয়ত হচ্ছে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্তে নগদ অর্থে খাজনা মেটাতে হতো, তাই তারা মহাজনদের কাছে ফসল বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করত। দেশীয় ঋণের জাল থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হতো না, তাই ঋণের দায়ে সাঁওতালদের চাষের বলদ, জমির ফসল প্রভৃতি সমস্ত কিছুই নিয়েই তাদেরকে দাসে পরিণত করা হতো। তৃতীয়ত হচ্ছে বিদেশি মহাজন ও ব্যবসায়ীরা এখানে নানা জিনিসের দোকান খুলে বসত, আর ফসলের বিনিময়ে ওইসব দ্রব্য চড়া দামে তারা সাঁওতালদের কাছে বিক্রয় করত। এর ফলেও সাঁওতালরা অনেক ক্ষেত্রে ঠকত। তৃতীয়ত হচ্ছে লর্ড ডালহৌসির আমলে রাজমহল, রামপুরহাট, ভাগলপুর, সাহেবগঞ্জ প্রভৃতি অঞ্চলে রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হলে ওইসব অঞ্চলে রেলের ইংরেজ কর্মচারী ও ঠিকাদারদের আবির্ভাব হয়। তারা সাঁওতালদের নামমাত্র মজুরিতে শ্রমিক হিসাবে নিয়োগ করত। এছাড়া তারা জোর করে সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল কেড়ে নিয়ে এবং সাঁওতালি যে সমস্ত মেয়েরা ছিল তাদের উপরও অত্যাচার করত। পঞ্চমত হচ্ছে সাঁওতালরা এতদিন তাদের নিজস্ব আইন দ্বারা শাসিত হয়ে আসছিল, কিন্তু বাংলার ছোট লর্ড ফেডারিক হ্যালিডের নির্দেশে তাদের ব্রিটিশ দেওয়ানি ও ফৌজদারি আইনের অধীনে আনা হয়। এর ফলে সাঁওতালরা রেগে যায়, আর সর্বশেষ কারণ ছিল খ্রিস্টান মিশনারিরা নানা অছিলায় সাঁওতালদের ধর্মান্তরিত করত। তাহলে আমরা জানলাম যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কী কী ছিল। এরপর আমরা জানবো বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল। এসব অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে তারা হুল বা বিদ্রোহের পতাকা তুলে ধরেনি। প্রথমে তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করে, কিন্তু যখন এই অভিযোগের কোনো সুরাহা হলো না, তখন তারা বিদ্রোহের কথা চিন্তা করে এবং সিধু ও কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন ভগ্নাডিহির মাঠে তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে, বহু মহাজন ও জমিদারকে হত্যা করে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পালায়। সিধু কানু ছাড়াও চাঁদ ও ভৈরব নামে দুই ভাই বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি এই বিদ্রোহের নেতৃত্ব দেয়। বিদ্রোহীদের সংখ্যা ক্রমে 50,000-এ পৌঁছায়। তীর, ধনুক ও বল্লম নিয়ে বীর যোদ্ধারা সংগ্রাম চালিয়ে যায়। ক্রমে বীরভূম ও মুর্শিদাবাদের একাংশ বিদ্রোহ বিস্তৃত হয়। অবশেষে 23,000 বিদ্রোহীকে হত্যা করে 1856 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ দমন করা হয়। সিধু কানু প্রভৃতি নেতাদের ফাঁসি হয়। এবার আমরা জানবো সাঁওতাল বিদ্রোহের চরিত্র কী ছিল। সাঁওতাল বিদ্রোহ মূলত ছিল কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ কেবল একটি উপজাতি বিদ্রোহী নয়, এটি ছিল ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবী শ্রেণীর সংঘবদ্ধ প্রতিবাদ। সাঁওতালদের সঙ্গে স্থানীয়
কুমোর, তেলি, কামার, গোয়ালা, মুসলিম, তাঁতি, চামার, ডোম প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষও বিদ্রোহে যোগ দিয়েছিল। অধ্যাপক নরহরি কবিরাজের মতে এই বিদ্রোহ হয়ে উঠেছিল সকল সম্প্রদায় দরিদ্র মানুষের মুক্তি যুদ্ধ। সাঁওতাল যুবকরা এই বিদ্রোহে মূল শক্তি হলেও কিশোর, বৃদ্ধ এবং নারীরাও এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা নেয়। তাই জন্য এই বিদ্রোহ শুধু জমিদার ও মহাজন বিরোধী ছিল না, তা স্পষ্টতই ছিল ব্রিটিশ বিরোধী। এরপর আমরা জানবো এই বিদ্রোহের ফলাফল সম্পর্কে। সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও এর পরোক্ষ ফল ছিল সুদূরপ্রসারী। ঐতিহাসিক ডক্টর কালীকিঙ্কর দত্ত বলেন যে বাংলা ও বিহারের ইতিহাসে এই বিদ্রোহ এক নবযুগের সূচনা করে। ডক্টর দত্তের মতে এই বিদ্রোহকে গুরুত্বহীন আঞ্চলিক বিদ্রোহ বলা অনুচিত। এই বিদ্রোহ কেবল সাঁওতালদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। উইলিয়াম হান্টার বলেন সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের মধ্যবর্তী আদিবাসী শ্রেণী ও নিম্নবর্ণের দরিদ্র হিন্দুরাও এই বিদ্রোহে যোগ দেয়। বিদ্রোহ দমনের পর কর্তৃপক্ষ সাঁওতালদের সম্পর্কে কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করে এবং পরবর্তীকালে সাঁওতাল অধ্যুষিত এলাকা নিয়ে সাঁওতাল পরগনা গঠন করা হয়। তাদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এখানে বলা হয় যে এখানে ব্রিটিশ আইন কার্যকর হবে না, এখানে ইউরোপীয় মিশনারি ছাড়া অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ হয়। এই অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তাদের মনে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্যবোধ সৃষ্টিতে তৎপর হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে 1857 মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে মনে করা হয়, তবে সাঁওতালদের সুকঠিন সংগ্রামও কিন্তু স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। তাহলে আমরা মোটামুটি জানলাম সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব, চরিত্র এবং ফলাফল সম্পর্কে। এরপর আমরা যে বিদ্রোহটা জানবো এবং যেটা সম্বন্ধে কোশ্চেন খুব আসে সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। ভারতের আদিমতম আদিবাসী মুন্ডারা ছোটনাগপুর ও সন্নিহিত অঞ্চলে বসবাস করত। 1819 থেকে 1900 খ্রিস্টাব্দে তারা বিরসা মুন্ডার নেতৃত্বে ব্যাপক অভ্যুত্থানে সামিল হয়। এই ঘটনা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। তাহলে এই বিদ্রোহে কী কারণ ছিল? এই বিদ্রোহের কারণ ছিল এক, মুন্ডাদের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল খুঁত কাঠি প্রথা বা জমির যৌথ মালিকানা। ব্রিটিশ শাসন প্রবর্তিত হয়, মুন্ডাদের এই চিরাচরিত ব্যবস্থার ভাঙন ধরে এবং জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় কারণ, ছোটনাগপুর অঞ্চলে বাইরের ঠিকাদার, মহাজন ও জমিদারদের আগমন ঘটে এবং বহু জমি জায়গা তাদের অধীনে চলে যায়। তৃতীয়ত, মুন্ডাদের চিরাচরিত আইন, বিচার ব্যবস্থা ও সামাজিক বিধি বাতিল করে নতুন আইন কানুন প্রবর্তিত হয়। নগদে খাজনা দেওয়ার রীতি চালু হয়। খাজনা দিতে না পারলে তাদের জমি থেকে উৎখাত করা হতো। চতুর্থত, জমিদার ও মহাজনরা তাদের উপর নানা ধরনের বিশাল পরিমাণ করের বোঝা চাপিয়ে দেয়। এর সঙ্গে ছিল বেগারি প্রথা, অর্থাৎ বিনা মজুরিতে মুন্ডাদের নানা ধরনের কাজ করতে বাধ্য করা হয়। পঞ্চমত, নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মজুরির বিনিময়ে তাদের আসামের চা বাগানে কুলির কাজে পাঠানো হতো। সেখানে তারা মালিকদের দ্বারা অত্যাচারিত হতো। ষষ্ঠত, বহিরাগত মহাজনরা গ্রামে গ্রামে মদের দোকান করে তাদের নেশায় প্রলুব্ধ করত এবং নেশাগ্রস্ত অবস্থায় দেনার দায় তাদের জমি জায়গা লিখিয়ে নিত। এছাড়া লুথারান ও অ্যাংলিকান মিশনারিরা মুন্ডাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তাদের চিরাচরিত ধর্ম ঐতিহ্যের বিরুদ্ধে নানা ধরনের প্রচার চালাতে থাকে। এর ফলে মুন্ডা সমাজে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এইসব অনাচারের বিরুদ্ধে মুন্ডারা বহু আগে থেকে সংঘবদ্ধ হচ্ছিল। শেষ পর্যন্ত তারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক স্বাধীন ধর্মরাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। 1875 খ্রিস্টাব্দে রাঁচি জেলায় উলিহাতু নাম গ্রামে এক ভাগচাষী পরিবারে বিরসা মুন্ডার জন্ম হয়। সীমাহীন দারিদ্র্যের মধ্যে তার শৈশব অতিবাহিত হয়। তারপর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে 10-12 বছর বয়সে তিনি জার্মান মিশনারি পরিচালিত আপার প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হন এবং খ্রিস্ট ধর্মের দীক্ষা গ্রহণ করেন। অচিরেই মিশনারিদের সঙ্গে তার মতপার্থক্য দেখা দেয় এবং তিনি মিশন থেকে বহিষ্কৃত হন। পরে তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে নিজ ধর্মে ফিরে আসেন এবং 1895 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করে এক নতুন ধর্মের প্রবর্তন করেন। তিনি নিজেকে ঐশী শক্তির অধিকারী, ধরিত্রী আবা বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন।
সূর্য দেবতা ছিল তার উপাস্য দেবতা। তার ধর্মের মূল কথা ছিল আত্মশুদ্ধি, ভালোবাসা, সমবেত প্রার্থনা। এরপর বিরসা মুন্ডা সম্পূর্ণভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মেতে ওঠেন এবং গ্রামে গ্রামে ঘুরে মুন্ডাদের সংগঠিত করেন। ৬,০০০ মুন্ডাকে নিয়ে তিনি এক সেনাবাহিনী গড়ে ওঠেন। বিশ্বস্ত অনুচর গয়া মুন্ডা সেনাপতির দায়িত্বে গ্রহণ করেন। খুঁটি ছিল তার প্রধান কাজ। এরপর রাঁচি, চক্রধরপুর, বুন্দু, তামা, তোরপা, কারা, বাসিয়া প্রভৃতি স্থানে গোপন ঘাঁটি নির্মিত হয়। 1899 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর বিদ্রোহের দিন ধার্য হয়। রাঁচি ও সিংভূম জেলার গির্জা থানা সরকারি অফিস, জমিদার, মহাজন, পুলিশ ও ইংরেজ কর্মচারীদের ওপর আক্রমণ চলতে থাকে। 1900 সালের 9 জানুয়ারি শৈল রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়। অনেক মুন্ডা যুদ্ধে প্রাণ হারায়, অনেকে মারা যায়। বিচারে তাদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিরসা মুন্ডা বন্দী হন এবং 9 জুন মাত্র 25 বছর বয়সে রাঁচি জেলে কলেরা রোগে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সাথে সাথেই মুন্ডা বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। তাহলে জানবো এই বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব কী ছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূর প্রসারী। এই বিদ্রোহের পর সরকার মুন্ডাদের অভাব অভিযোগ নিরসনে সচেষ্ট হয় এবং 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করে মুন্ডাদের খুঁতকাঠি প্রথা স্বীকার করে নেওয়া হয়। তাদের জমি থেকে উচ্ছেদ ও বেগার প্রথা নিষিদ্ধ করা হয় এবং মূলত কৃষক বিদ্রোহ হলো এই কর্মসূচির তাৎপর্য ছিল রাজনৈতিক। এর মূল উদ্দেশ্য ছিল স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা। ব্যর্থ হলো এই বিদ্রোহ মুন্ডাদের মধ্যে একটি রাজনৈতিক চেতনা, মর্যাদাবোধ আনতে সক্ষম হয়। এবং তৃতীয় গুরুত্ব ছিল ব্যর্থতা সত্ত্বেও বিরসা মুন্ডা তার অনুগামীদের প্রশ্নাতীত আনুগত্য অর্জন করেন। বিদ্রোহের পর মুন্ডাদের মধ্যে বিরসা সম্প্রদায় নামে এক উপজাতি শাখা আত্মপ্রকাশ করে। তাহলে আমরা আজকে জানলাম মূল সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ সম্পর্কে, যে দুটো বিদ্রোহ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু খুব কোশ্চেন তোমাদের আসে। তো তাহলে আমরা জানবো যে এখান থেকে ঠিক কী ধরনের কোশ্চেন আসতে পারে। এখান থেকে আসে বিরসা মুন্ডার শিক্ষা সম্পর্কে কি জানো, তারপর হচ্ছে 1856 খ্রিস্টাব্দের সাঁওতাল হুলের চরিত্র বিচার করো, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের চরিত্র। এবং 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল, এগুলো সম্বন্ধে আমরা এখান থেকে জানলাম। আরেকটা কোশ্চেন বড় যেটা আসে সেটা হচ্ছে 1855-56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল ও চরিত্র সম্পর্কে যা জানো লেখো। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। তো এগুলো সবই আমরা এখান থেকেই জানলাম। এখান থেকে আমরা এগুলো ঠিক মতন যদি পড়ে বুঝে নিই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। তো আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারো। আমি এই তৃতীয় চ্যাপ্টারটা পুরোটাই এখান থেকে পড়িয়ে তারপর যে সমস্ত ছোট কোশ্চেন আছে সেগুলো আমি এমসিকিউ সেগুলো আমি সবই দিয়ে দেবো। তোমরা সেগুলো সবই দেখে নিও, কিন্তু তার আগে বিদ্রোহগুলো সম্বন্ধে ডিটেল জানা দরকার, তাই আমি আজকে বই থেকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত।